দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রত্যেককে। স্বাগত জানাচ্ছি নিটল টাটা মাই টিভি সংলাপে। আপনারা জানেন আমরা নিটল টাটা মাই টিভি সংলাপে সবসময় জনগুরুত্বপূর্ণ এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয় হচ্ছে তীব্র তাপদাহে করণীয়। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এমিরেটাস অধ্যাপক ডক্টর এবিএম আবদুল্লাহ, রয়েছেন শ্যামলী টিবি হাসপাতালের উপপরিচালক ডক্টর আয়েশা আক্তার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই তীব্র তাপদাহে করণীয় এই বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, আপনারা ইতিমধ্যেই শুনছেন যে আবহাওয়া অধিদপ্তর বলছে যে আগামী সপ্তাহেও এই তাপমাত্রা থাকবে এবং তার মানে এই মাস পুরোটাই এই তাপপ্রবাহের মধ্য দিয়ে যাবে এবং মে মাসেও এই তাপমাত্রা কমবে বলে এখনও তেমন কোনো ধারণা করা যাচ্ছে না। ঠিক এই মুহূর্তেই আমাদের এই আলোচনা। আমরা প্রথমেই কথা বলবো এমিরেটাস অধ্যাপক ডক্টর এবিএম আবদুল্লাহ আপনার সাথে। আপনি তীব্র তাপপ্রবাহ ছড়িয়ে পড়ছে দেশের প্রতিটি অঞ্চলে, আপনি জানেন। ঠিক এই সময় আমরা বেশ গত 2-3 দিন যাবৎ খবর পাচ্ছি যে হিট স্ট্রোকে মারাও যাচ্ছেন, এরকম বেশ কয়েকটি খবর হচ্ছে। এই মুহূর্তে ঝুঁকিতে কারা এবং কি করণীয়? আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে আরেকটা ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এই সময় উপযোগী একটা আলোচনা অনুষ্ঠানের জন্য, যাতে আমাদের দেশের মানুষ, দর্শক, তারা কিন্তু খুব উপকৃত হবে। আমার সঙ্গে একজন বিশিষ্ট আলোচক, আপনারা অলরেডি তার পরিচয় জেনে গেছেন, ডক্টর আয়েশা আক্তার। তার সঙ্গে থাকতে পারে আমি আনন্দিত। শুরুতে আপনার তাপ প্রবাহের কথাই বলছি। মানে এক কথায় সারা দেশের মানুষের নাভিশ্বাস বা হাহুতাশ, মানে যা বলেন আর কি, শুধু মানুষ না, কিন্তু পশু পাখি, জীবজন্তু সবারই কিন্তু নাভিশ্বাস অবস্থা, তাই না? কালকে একটা মিডিয়াতে দেখলাম চিড়িয়াখানার কতগুলো পশু, বাঘ, ভালুক, তারপরে এই যে মহিলা করে ওই পানির মধ্যে শুয়ে আছে, পাখিগুলো, একটা পাখি দেখে চেষ্টা করছে পানি পান করার। মানে সবাই কিন্তু তৃষ্ণার্ত, পিপাসার্ত যাবেন এই গরমের দাপটে। কিন্তু সবচেয়ে প্রবলেম হলে যে গরম সারা দেশব্যাপী তো শুরু হচ্ছে এটা, তাই না? মানে এই যে প্রচণ্ড কোনো কোনো জায়গায় তো 42 ডিগ্রি ক্রস করে গেছে। কালকে ঢাকাতেও প্রায় 40-41 ছিল, আজকে কিন্তু প্রায় এরকম আর কি। এই যে গরম, তীব্র তাপদাহের প্রথম কথা হলো যে অনেকগুলো প্রবলেম তো হয়। রেড অ্যালার্ট, যদিও আপনার হিট অ্যালার্ট যেটা চালু করা হয়েছে, এটা আগে প্রথম যে ছিল 3 দিন, এটা কিন্তু আবার এক্সটেন্ড করা আরও 3 দিন বাড়ানোছে। কাছে এটা তারা অবস্থা বুঝিয়ে গেছে। 3 দিন করেই তারা করে, আবহাওয়া অফিস তাই করে। 3 দিন থেকে তারপর অবস্থা বুঝে যাওয়া বলে অলরেডি বাড়ানো হলো। তার মানে আগামী কয়েকদিন তো মনে হয় এটা থাকবে, বিশেষ করে এপ্রিল মাস পর্যন্ত। আমাদের কিন্তু একটু ভয় রয়ে গেছে আর কি। দেশের মানুষ, জনগণ প্রচুর ভয় হচ্ছে। সবচেয়ে যে কথা ডেঞ্জারাস, যেটা আপনি যে শুরুতে কথা বলেন, হিট স্ট্রোক, এটা কিন্তু মোর ডেঞ্জারাস। আজকে সকাল পর্যন্ত আমি একটা মিডিয়াতে দেখলাম 11 জন কিন্তু মারা গেছে, যেগুলো রিপোর্টেড। এছাড়াও অন্য রিপোর্ট নেই, এরকম তো হয়তো আরও অনেকেই মারা গেছে। এটি কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস। প্রথম কথা বললেন এই যে গরমের মূল প্রবলেম যেটা হয়, একটা হলো ডিহাইড্রেশন বলে, বা পানি শূন্যতা। যারা বাইরে রোদে যায় বা রোদে কাজ করে, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, তাদের বাধ্যে কিন্তু যেতেই হয়। রিক্সাওয়ালা বলেন, শ্রমিক বলেন, বা খেতে খামারে যারা কাজ করেন, পরিবহনে যারা কাজ করেন, ইভেন রাস্তার ধারে দেখবেন ইট ভাঙতেছে, তারপরে এগুলো যারা কাজ করছে, এই ধরনের অনেক শ্রমিক রাস্তাঘাটে কাজ কিন্তু করতেছে, পাথর ভাঙছে। অনেক বয়স্ক মহিলাও তো দেখি, তারাও কিন্তু এই কাজগুলো করছে। যাদেরকে পেট খেটে খামান বাধ্য হয়ে বাইরে যেতেই হচ্ছে, তাদের ঝুঁকিটা কিন্তু সবচেয়ে বেশি। এই কথাটা বলে, ঝুঁকি কাদের? ঝুঁকি সবারই, ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক। ঝুঁকি কিন্তু কেউ ঝুঁকিমুক্ত না। যারা বাইরে রোদে কাজ করতে হয়, তাদের ঝুঁকিটা কিন্তু সবচেয়ে, বাচ্চাদেরও ঝুঁকিটা বেশি। বাচ্চারা বাইরে যায়, দৌড়াদৌড়ি করে, রোদের মধ্যে খেলাধুলা করে, এই একটা ঝুঁকি তো রয়ে গেছে। আর যারা বয়স্ক মানুষ, তাদের প্রতিরোধ ক্ষমতাটা তুলনামূলক তো কম। তারা যদি বাইরে যায় যে কোনো কারণে, তাদেরও ঝুঁকি কিন্তু বেশি। এছাড়া ধরেন যারা কোমরবিডিটি বলে, বিভিন্ন রোগে যারা ভোগেন, হার্টের রোগী, কিডনির রোগী, লিভারের রোগী, স্ট্রোকের রোগী, ক্যান্সারের রোগী, বা ধরেন যাদের ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার, অথবা যে কোনো কারণে বডির ইমিউনিটি কম, প্রতিরোধ ক্ষমতাটা কম, বা প্রতিবন্ধী, তারা কিন্তু ঝুঁকিমুক্ত না। সবাই কিন্তু আমরা ঝুঁকির মধ্যে আসি। কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকি যারা বাধ্য হয়ে পেটের দায়ে বাইরে যেতে হয়, কাজ করতে হয়, তাদের ঝুঁকিটা কিন্তু সবচেয়ে বেশি। এইটাই ডেঞ্জারাস। তো বেশির মধ্যে যত রকম, যদি একটা তো বললাম যে ডিহাইড্রেশন হয়, পানি শূন্যতা হয়, পানির সঙ্গে আবার লবণ বেড়ে যায় শরীরের। কারণ পানিও বেড়ে যাচ্ছে, লবণ বেড়ে যায়। তাতে হবে কি, অবসাদ, ক্লান্তি, দুর্বল, মাথা করা, ভুবু করা, কাজ ভালো লাগে না, অনেক এই ধরনের প্রবলেম কিন্তু হচ্ছে। এটা কি সব বয়সের জন্যই? যে কারণে রোদে যারা কাজ করে, যে কারণেই হতে পারে। পানি শূন্যতা হলে তো এই জামগুলো হবেই, বাচ্চাদেরও হয়, বয়স্কদেরও হয়।
শুধু পানি তো না, পানি যাচ্ছে, লবণ যাচ্ছে, তাতেই দুর্বল হচ্ছে, মানুষের প্রেশার কমে যায়, পালস কমে যায়, প্রস্রাব হয় না, এরকম তো হইতেই পারে। সবচেয়ে যে ডেঞ্জারাস যে কথা শুরুতে আপনি বলেন হিট স্ট্রোক, এটা হিট স্ট্রোকের সোজা মানেটা হলো যারা ঘন্টার পর ঘন্টা কাজ করে রোদে, ছায়াতে যায় না, একটা স্টেজে বডিতে কিন্তু এই যে টেম্পারেচার বাড়লে বডি কিন্তু একটা রেগুলেটিং মেকানিজম থাকে, এটা ফেল করে, অর্থাৎ টেম্পারেচার বাড়লে আমাদের ঘাম দেয়, ঘাম দিয়ে এই টেম্পারেচারটাকে ব্যালেন্স করে। একটা স্টেজে কিন্তু দেখবেন এই ঘাম আর দেয় না, টেম্পারেচার বাড়তে বাড়তে 104-5 ডিগ্রি ফারেনহাইট ক্রস করে যায় বা 40 ডিগ্রি সেন্টিগ্রেড ক্রস করে যায়, গা কিন্তু একদম মানে টকটকা লাল হয়ে যায়, গরম হয়ে যায়, ঘাম বন্ধ হয়ে যায়, অর্থাৎ হাই টেম্পারেচার, ঘাম নাই। এই অবস্থায় যেটা যিনি আক্রান্ত ব্যক্তি, শুরুতে তার মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব, বমি এগুলো হতে পারে। একটা পর্যায়ে যদি ওই অবস্থা থেকে সরে না যায়, ছায়াতে না আসে, সে কিন্তু অজ্ঞান হয়ে যায়। এটিকেই বলে হিট স্ট্রোক, অর্থাৎ হাই টেম্পারেচার, ঘাম বন্ধ, এই দুটো জিনিস দিলেই মোটামুটি ধরে যাবেন তার হিট স্ট্রোক কিন্তু আক্রান্ত হচ্ছে। এবং এটা এত ডেঞ্জারাস, এটা কিন্তু মেডিকেল ইমার্জেন্সি, সময় মতো যদি চিকিৎসা না নেওয়া হয় কিন্তু মারাই যায়। এবং যে আজ পর্যন্ত 11 জন লোক মারা গেছে, তার মূল কারণ কিন্তু একটাই, হিট স্ট্রোক। কিন্তু অনেকে, ইভেন আমাদের দেশ না, শুধু পার্শ্ববর্তী দেশেও কিন্তু অনেকে হিট স্ট্রোকে মারা যাচ্ছে। এইটাই কিন্তু এই যে টেম্পারেচারের বা যে এখন যে তাপমাত্রা, সবচেয়ে একটা ডেঞ্জারাস সাইড, হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মানুষ মারা যেতে পারে, এই প্রবলেমটা সবচেয়ে বেশি। আরেকটা ব্যাপার আছে, যারা আমার কাজকর্ম করে, তৃষ্ণার্ত হয়, পিপাসার্থ হয়, রাস্তাঘাটে দেখবেন কত রকমের শরবত পাওয়া যায়, গুড়ের শরবত, আখের শরবত, তারপরে কি লেবুর শরবত, এগুলো দিয়ে কালার করে, রং টঙও দেওয়া দেখি, লাল লাল দেওয়া, হলুদ দেয়, কী কী দেয় আল্লাহ জানে। এই যে পানিগুলা, এগুলো কি আসলে কিন্তু বিশুদ্ধ পানি কিনা, এটা নিয়েও তো সন্দেহ আছে। মানুষ কিন্তু পিপাসার্থ হয়ে যারা যাদের পাচ্ছে আর সমানে ঢকঢক করে কিন্তু খাচ্ছে, এইটাও তো ডেঞ্জারাস। খাইয়া যদি এগুলো বিশুদ্ধ পানি না হয়, ডায়রিয়া জনিত রোগও বাড়ছে। ইভেন বাইরে কিন্তু খাওয়া দাওয়া তো করে, ফুটপাতে দেখবেন অনেকরকম খাওয়া সাজায় রাখে, এগুলো ঢাকনাও দেওয়া নাই, ধোলা পড়ছে, বালি পড়ছে, মশা পড়ছে, কী করছে, মাঝে মধ্যে যে পত্রিকার কাগজ দিয়ে ঢেকে রাখে। আমরা রোজার মধ্যে কিন্তু দেখছি ইফতারের সময় মানুষ এগুলো খাচ্ছে, আবার পানীয় বা বিভিন্ন শরবত জাতীয় খাচ্ছে। এই যে খাদ্য পানি এগুলো খেয়ে, এগুলো যদি ভেজাল মুক্ত না থাকে, তাহলে ডায়রিয়া জনিত রোগ হচ্ছে। অর্থাৎ খাবার বা পানি বাহিত যে রোগগুলা, একটা ডায়রিয়া হচ্ছে, বমি হচ্ছে, এমনকি জন্ডিস হচ্ছে, টাইফয়েড, পেট, এগুলো কিন্তু এই পানির মাধ্যমেই ছড়ায়, এগুলো দিয়ে আক্রান্ত হচ্ছে। অনেকে আবার দেখবেন তৃষ্ণার্ত হয়ে খুব ঠান্ডা খায়, অনেক ঠান্ডা খায়, আরেক প্রবলেম হচ্ছে, ঠান্ডা খায় দেখবেন যে গলার টনসিলাইটিস, ফেরেঞ্জাইটিস, বাঁধান বুকে নিউমোনিয়া হচ্ছে। ছোটো বাচ্চারা কিন্তু অনেক নিউমোনিয়ারও কিন্তু বাচ্চারা হাসপাতালে ভর্তি, এবং হাসপাতাল রুগীতে শয়লাভ, বেড দিয়ে কোলাতে পারছে না, বারান্দায় দিচ্ছে, ফ্লোরে দিচ্ছে, এরকম করতে হচ্ছে। ছোটো বাচ্চা কিন্তু অনেক হাসপাতালে, যে হসপিটালে বাচ্চা রুগী কিন্তু প্রচুর হয়ে যাচ্ছে। একদিকে ডায়রিয়া জনিত রোগ হচ্ছে, আবার বুকের প্রবলেম হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, রেসপিরেটরি ইনফেকশন হচ্ছে, বিভিন্ন ধরনের আরেকটা প্রবলেম হয় যারা আগে থেকেই শ্বাসকষ্টে ভোগেন, ব্রঙ্কিয়াল অ্যাজমা বা এমফাইসিমা, সিওপিডি বা হাঁপানি জাতীয় রোগ, তাদের কিন্তু এই রোগগুলো বাড়ছে, আবার এটাও প্রবলেম হচ্ছে। অর্থাৎ চতুর্দিকে মানুষ কিন্তু একটা বিপর্যস্ত অবস্থায়, মানুষ, পশু পাখি সব বিপর্যস্ত অবস্থা, কিন্তু বিপর্যস্ত অবস্থা বিরাজ করছে। আসবো আপনার কাছে বিএম আব্দুল্লাহ। আয়েশা আক্তার, একটি সবার মধ্যে একটা বিপর্যস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ঠিক এই মুহূর্তে আপনি একটি সরকারি হাসপাতাল পরিচালনার দায়িত্বেও আছেন, রোগীদের কিভাবে মেনটেন করছেন এবং আপনাদের প্রিপারেশনগুলো কীরকম? ধন্যবাদ। শুরুতে মাই টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য, কারণ এখন তো আসলে গরমের সময় তীব্র তাপদাহ চলছে, সেক্ষেত্রে আসলে সারা দেশেই কিন্তু আসলে রোগীর সংখ্যা বাড়ছে। যেমন যদি বলে আমাদের হাসপাতালের কথা, যদি বলে আউটডোরে ইনডোরে রোগীর সংখ্যা কিন্তু অনেক বেশি, বিগত 7-10 দিনের চেয়ে। সেই রোগীগুলো বেশিরভাগই আসছে, যেহেতু যক্ষা হাসপাতাল, বেশিরভাগই হলো যে শ্বাসকষ্ট নিয়ে আসছে বা সর্দি কাশি ঠান্ডা নিয়ে আসছে, নিউমোনিয়া রোগীগুলো কিন্তু অনেকটা আগের চেয়ে অনেকটাই বেড়েছে। সাথে কিন্তু এখন তো ডেঙ্গুরও কিন্তু সময়, ডেঙ্গু পেশেন্ট যদিও এখনও ভর্তি হয়নি, কিন্তু এখন তো ডেঙ্গুর সিজন, অনেক জায়গায় ডেঙ্গু পেশেন্ট ভর্তি হচ্ছে। তাহলে এই তীব্র গরমে সব কিছু মিলে আসলে ডায়রিয়া সহ সব ধরনের পেশেন্টই কিন্তু আসলে আসছে। তো যেটা আমরা ভর্তি করে রাখছি অথবা রেফার করে দিচ্ছি, তো সেই পেশেন্টগুলো সবাইকে আমরা মানে বার্তা যেটা দিচ্ছি, আসলে গরমের মধ্যে বিশেষ প্রয়োজন ছাড়া আসলে বাইরে বের না হয় ভালো, সবার জন্য এটা প্রযোজ্য। যদি বাইরে বের হতে হয় অবশ্যই ছাতা, টুপি অথবা মাথা ঢাকার মতো একটা কিছু পরা উচিত, এবং সাথে পানির ব্যাগটা রাখা উচিত। এবং সাথে হলো যে
যারা দীর্ঘক্ষণ বাইরে এক নাগারে কাজ করছে, যেমন শ্রমিক বা অথবা দিনমজুর যারা আছেন, রিক্সা চালক, তারা তো মাঠে ঘাটে কাজ করছেন অনেকটা সময়। এই 12টা থেকে 3টা পর্যন্ত কিন্তু তীব্র গরম। এই সময়টা বেশিক্ষণ এক নাগারে কাজ না করাই ভালো রোদের মধ্যে, তাহলে কিন্তু হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই জন্য কিছুক্ষণ কাজ করার পরে ছায়ার নিচে একটু বিশ্রাম নেওয়া। আর যারা আসলে অফিসে কাজ করছেন তারা তো তাপমাত্রা মেনটেন করে চলছেন, কিন্তু যারা বেশি ঘেমে যাচ্ছে বাইরে থেকে যখন ঘরে আসছে, প্রচুর ঘেমে যাওয়ার পর যখন বাসায় এসে সাথে সাথে গোসল করছে, পানি খাচ্ছে, সেটা কিন্তু খারাপ এফেক্টটা হচ্ছে হেলথের উপরে। সেক্ষেত্রে আমরা বলে থাকি যে আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপরে গোসলটা করা হচ্ছে, মানে ঘামটা যেন বসে না যায়। ঘামটা বসে গেলে কিন্তু ঠান্ডা নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, এবং এটা বেশিরভাগ করছে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশুরা, বয়স্করা। বাকিরা তো ঝুঁকিতে আছে, কিন্তু এই দুইজন মানে শিশু আর বয়স্ক এরা কিন্তু বেশি ঝুঁকিতে থাকে। এই জন্য বাসায় যেহেতু শিশুদের এখন জানেন যে স্কুলটা বন্ধ করা, মানে স্কুল যেহেতু বন্ধ করা 7 দিনের জন্য, আর হয়তো বাড়তে পারে সামনের দিকে, কিন্তু এই সময়টা আসলে বাচ্চাদের যদি ঘরে রাখা, দুপুর টাইমটা একদমই বাইরে বের না হতে সন্ধ্যা পরে তো বের হলো তাপমাত্রা কমার পরে, যখন বাচ্চা বাসায় খেলবে ঘেমে গেলে ঘামটা যেন মুছে দেওয়া হয়, এবং বাচ্চার জন্য ঠান্ডা পানিটা না খায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে বিশুদ্ধ খাওয়ার পানি খেতে হবে। পূর্ণবয়স্ক মানুষ মিনিমাম 2.5 থেকে 3 লিটার, মানে 12 থেকে 14 গ্লাস পানি খেতে হবে। আর যদি ঘেমে যায় অবশ্যই ওরসালান খেলে পানি শূন্যতাটা রোধ হবে। তো সব কিছু মিলে আসলে বলবো যে তীব্র তাপদাহে নিজেকে সুস্থ রাখার জন্য অবশ্যই কিছু কিছু নিয়ম মানতেই হবে, কারণ হিট স্ট্রোক যাতে না হয় সেই জন্য কিন্তু সবাইকে আগে থেকে সচেতন হতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা সরকারি হাসপাতালের পরিবেশ নিয়ে সবার মধ্যেই একটা উদ্বেগ কাজ করে সবসময়, কারণ আপনি একটা সরকারি হাসপাতালে পরিচালনার দায়িত্বে আছেন। রোগী যারা ভর্তি আছে তাদেরকে ওইখানে আলাদা করে টেক কেয়ার করছেন এখন? রোগী যারা ভর্তি আছে তাদের কি সমস্যা সেই অনুযায়ী চিকিৎসা করা হচ্ছে। আগে যেমন কোভিডের সময় আলাদা করে কোভিড ইউনিট ছিল, ডেঙ্গুর সময় ডেঙ্গু ইউনিট আছে, আর যদি হিট স্ট্রোক রোগী থাকে তার জন্য কিন্তু আলাদা ব্যবস্থাপনা কিন্তু আছে। ঠান্ডা, কারণ হিট স্ট্রোক রোগীকে ঠান্ডা জায়গায় রাখতে হয়, সাথে সাথে কিন্তু তাকে চিকিৎসা কিন্তু প্রথমেই ঠান্ডা শীতল জায়গায় রাখতে হবে, প্রচুর পরিমাণে ঠান্ডা পানি দিতে হবে। ওয়ার্ডগুলোতে কি এসি আছে? ওয়ার্ডে তো এসি থাকবে না, এসি আছে হলো কেবিনে। ওয়ার্ডে তো মানে এসি রাখার সিস্টেম নাই, কিন্তু ওয়ার্ডগুলো খোলামেলা, বাতাস কিন্তু চলাচল করে, একদম গরম কিন্তু না। হাসপাতাল কিন্তু ব্যবস্থাপনার মধ্যে প্রত্যেকটা জায়গায় কিন্তু বেসরকারি সরকারি হাসপাতাল কিন্তু ব্যবস্থাপনা আছে যে রোগীগুলোকে ঠান্ডা জায়গায় রাখা। তো সেক্ষেত্রে খোলামেলা যেহেতু আছে, এবং নির্দেশনা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা জায়গায় আসলে হিট স্ট্রোক চিকিৎসা ব্যবস্থাপনা রাখার জন্য সেই ব্যবস্থাপনা কিন্তু আছে। আচ্ছা, সবাই শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সকলের মধ্যে এই গরমে একটি কাজ করে যে একটু ঠান্ডা পানি খাই। ঠান্ডা পানিটা আসলে ক্ষতিকর কিনা? যদি অতিরিক্ত ঠান্ডা পানি খেয়ে সেটা অবশ্যই ক্ষতিকর, কারণ নর্মাল তাপমাত্রা যদি পানিটা খায় ঠান্ডা গরম মিশে একটা কুসুম গরম পানি করলো তাহলে কিন্তু ক্ষতি করে না। একদম ঠান্ডা পানি খেলে শুরুতে কি হয়, ঠান্ডা পানি খাওয়ার পর ব্লাডটা একদম জমে যায়, ঠান্ডা হয়ে যায়, তখন বডি অন্যান্য অর্গানগুলো চেষ্টা করে সেটাকে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ রাখার জন্য, তখন অন্যান্য কাজ শুরু করে দেয়, তাহলে কিন্তু ঠান্ডাটা কিন্তু লেগে যাচ্ছে, মানে বডির ওভার অ্যাক্টিভিটি করতে হচ্ছে, হার্টের প্রেশারটা পড়ে, সব কিছু মিলে কিন্তু আলটিমেটলি দেখা যায় প্রেশারটা হলো যে ফল করে এবং তার হার্টটা বেড়ে যায়। সেই ক্ষেত্রে ঠান্ডা পানিটা না খাওয়াই ভালো। ঠান্ডা পানি খেলে কিন্তু তার ব্রঙ্কাইটিস, তারপরে বিভিন্ন ধরনের সমস্যা, নিউমোনিয়া ডেভেলপ করে। সেক্ষেত্রে আমরা বলে থাকি যে আসলে ঠান্ডা পানিটা অ্যাভয়েড করাই ভালো, একদম ঠান্ডা পানিটা। নর্মাল টেম্পারেচার পানিটা যদি খায় দুটো মিশে তাহলে সমস্যা হবে না। জি, ধন্যবাদ আয়েশা আক্তার, ধন্যবাদ ডক্টর এবিএম আব্দুল্লাহ। আসবো আপনার কাছে, একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, চলছে নিটোল টাটা মাই টিভি সংলাপ। এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, ফিরছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম আবার, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে আলোচনা করছিলেন ডক্টর আয়েশা আক্তার এবং এবিএম আব্দুল্লাহ। এ পর্যায়ে আমরা যাব আবার এবিএম আব্দুল্লাহর কাছে। ডক্টর এবিএম আব্দুল্লাহ, আসলে কোন রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে, বিশেষ করে ডায়াবেটিসের রোগীদের ঝুঁকি কতটুকু, এবং এই গরমে মানসিক স্বাস্থ্য এবং চর্মরোগ এগুলো কি বাড়তে পারে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, গরমে তো এগুলো রোগ তো বাড়েই, কমন যেগুলো হওয়া সেগুলো তো যেমন ডায়রিয়া থেকে শুরু করে বক্ষব্যাধির ফলে এগুলো তো হতেই পারে। চর্মরোগ, যারা বাইরে যায় চর্মরোগও কিন্তু বাড়ে, বিশেষ করে যে সানলাইট পড়ছে গরমের জন্য বিভিন্ন রকমের চর্মরোগ কিন্তু হচ্ছে। মানে রোগের তো অনেক ধরনের প্রবলেম হয়। সবচেয়ে ডেঞ্জারাস যেটা আমি আগে বললাম, হিটস্ট্রোকের ঝুঁকিটা বেশি। এগুলো তো হয়তো ভোগান্তি পারে, মানুষ তো অত নিউমোনিয়াতে কিন্তু অনেক সিরিয়াস হয়ে মারাও যেতে পারে, কিন্তু বেশি যে মারা যাচ্ছে এগুলো কিন্তু আসলে হিটস্ট্রোকে। চর্মরোগ হতেই পারে, বিভিন্ন রকমের চর্ম থেকে শুরু করে এমন কোনো অর্গান নাই যেমন মাথা থেকে পর্যন্ত সব প্রবলেমই তো। বিশেষ করে যারা আগে থেকে রোগে ভোগেন তাদের ঝুঁকিটা সবচেয়ে বেশি। কিছু কিছু রোগ আছে এই তাপমাত্রা থাকলে রোগগুলো কিন্তু বাড়িয়ে দেয়। বিশেষ করে যারা বয়স্ক, যে কথাটা আমি আগেও বললাম, ছোটো বাচ্চা, বয়স্ক, তাদের বডির প্রতিরোধ ক্ষমতা কম,
তাদের ঝুঁকি তো সবচেয়ে বেশি। যেমন ডায়াবেটিস রোগীদের যে কোনো ছোটোখাটো ইনফেকশন হলেই সিরিয়াস হয়ে যায়, হাই প্রেশার যাদের তাদেরও হতে পারে। এছাড়া যারা ক্রনিক রোগে হয়, অসংক্রামক ব্যাধি বলে, হাই ক্যান্সারের রোগী, শ্বাসজনিত রোগ যারা আগে থেকেই ভোগেন, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, হাঁপানি আছে, সিওপিডি আছে, এমফাইসিমা আছে, এই ধরনের রোগ যারা, তাদের সমস্যাটা আরও বেশি। অথবা যাদের নাই এই প্রবলেমে, এই যে তারতম্য হয় তাপমাত্রা, তাতে কিন্তু এই সমস্যাটা কিন্তু আরও বেশি হতেই পারে আর কি। এছাড়া যে অন্যান্য যে রোগগুলো আছে, বিশেষ করে যারা বয়স্ক কথাই যেহেতু বারবার বলছি, তাদের জন্য ঝুঁকিটা সবসময় থাকে। সেই জন্যই বলছি যে যারা এই গরমে অযথা প্রয়োজনে আপনার বাইরে যাবেন না, ঘোরাফেরা করবেন না, ঘরে থাকার চেষ্টা করবেন। আর যাদের কাজ করতেই হয়, যদি সম্ভব হয় কাজগুলো সকালে বিকেলে এর মধ্যে, যখন টেম্পারেচারটা কম থাকে, তীব্র রোদের মধ্যে যেন তারা অ্যাভয়েড করেন, এটা সবচেয়ে জরুরি। আর যদি বাইরে যেতে হয়, যেমন যাদের বাধ্য কর্মজীবী মানুষ যারা, তাদের তো যেতে হবেই, তাদের জন্য একটু উপদেশ হলো আপনারা একটা ছাতা নিয়ে যাবেন। এটা ছাড়া, অর্থাৎ মাথায় বড় ক্যাপ কিন্তু পাওয়া যায়, যেমন গ্রামেগঞ্জে পাওয়া যায় খুব বড় তাল গাছের তাল পাতা টাতা এমনি দিয়ে বানায়। আপনার পরামর্শগুলো অবশ্যই আমরা শেষ পার্টে শুনবো। একটু প্রথম জানতে চাচ্ছি, হিট স্ট্রোকে তো সব বয়সের মানুষই ঝুঁকিতে, যে কেউ ওটার মূল কারণটাই হলো আসলে এই হিট স্ট্রোকটা করতে পারে, এই ধরনের লক্ষণটা আপনি এর আগেও আলাপ করছেন, যদি একটু সুনির্দিষ্টভাবে আবার একটু বলতেন। প্রথম কথা হলো যে কারোরই হতে পারে, তবে যে কারো হতে পারে যারা অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা একটানা রোদে দাঁড়িয়ে হাই টেম্পারেচারে কাজ করছে, ছায়ার মধ্যে একবারও যায় নাই। কারণ একদিকে হিটের মধ্যে, গরমের মধ্যে কাজ করছে, হয়তো ওই পরিমাণ পানিও পান করে নাই তারা যা যা দরকার। আর শুধু পানি পান করলে তো হয় না, পানির সাথে লবণ বের হয়ে যায়, এটা কিন্তু লবণযুক্ত পানি পান করা দরকার। তাদেরই ঝুঁকিটা সবচেয়ে বেশি। কখন বুঝবে যে হিট স্ট্রোক করছে? আচ্ছা, বোঝার উপায় হলো যারা যিনি আক্রান্ত ব্যক্তি, ছোট বাচ্চারা তো বুঝবে না, তো বাইরে তাই দৌড়াদৌড়ি করছে, বয়স্ক লোক যারা, বা যিনি রোদের মধ্যে কাজ করছেন, তার যদি দেখা যায় যে একদম ক্লান্তি লাগছে, মাথা ব্যথা, বমি ভাব, বমি বমি হচ্ছে, নিজেও বুঝতে পারে তার গা একেবারে গরম কিন্তু ঘাম নাই, এই অবস্থাতে। কারণ নর্মালি যদি টেম্পারেচার বাড়ে বডির ঘাম দেয়, এটা হলো নর্মাল মেকানিজম বলি। এই ঘাম হয় কিন্তু বডির টেম্পারেচারটা ব্যালেন্স মেনটেন করে, ঘাম দিয়ে তার টেম্পারেচারটা কমায় আনে। কিন্তু হিটস্ট্রোকের শুরুতে যেটা হয়, টেম্পারেচার রুগী নিজেই, রুগী মানে যিনি আক্রান্ত ব্যক্তি, তার চামড়া লাল হয়ে যাচ্ছে, হাত দিলে একবারে গরম মনে হয়, চামড়া ফের আগুন বেড়ে যাচ্ছে, টেম্পারেচার বেশি কিন্তু ঘাম নাই। এই যদি অবস্থা হয়, সাথে তার মাথা ব্যথা, বমি ভাব, মাথা ঘোরা, দুর্বল, ক্লান্তি, অবসাদ, এরকম যদি হয়, এটা কিন্তু পূর্ব লক্ষণ। এর মধ্যেও এর আগে আরও কিছু হয়, যেমন হিট ক্র্যাম্প বলে, মাংসগুলো খিচে আসে, হিট এক্সহশন বলে, এগুলো কিন্তু তার আগের লক্ষণ। এই দুর্বল, ক্লান্তি এগুলোই লাগে। সাথে সাথে যদি সে একটু ছায়াতে না যায়, তখন একটা স্টেজে সে কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে, এবং এটাই হিট স্ট্রোক। এবং এই অজ্ঞান হয়ে গেলেও যদি তার সময় মতো চিকিৎসা না নেওয়া হয়, তাহলে তো মারা যেতেই পারে। বিশেষ করে ধরুন প্রান্তিক জনগোষ্ঠী, এই ধরনের কিন্তু হাসপাতাল নিতে হবে, হয়তো হাসপাতাল নাই, সুযোগ সুবিধা নাই, এমনকি তার আইসিইউ তো লাগতে পারে। এই যে গ্রামে গঞ্জে যারা মারা যাচ্ছে, তারা কিন্তু ওইভাবেই সময় মতো, হয়তো এক তো হিট স্ট্রোক হয়ে গেছে, সময় মতো প্রপার চিকিৎসাও কিন্তু পায় নাই, তার জন্য মানুষগুলো মারা যাচ্ছে বেশি। এবং ঝুঁকির মধ্যে যে কেউ, ছোটো বাচ্চা থেকে বয়স্ক যে কেউ, মূল প্রবলেমটাই হলো অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা যদি রোদে কাজ করে বা দাঁড়িয়ে থাকে, যে কোনোভাবেই হোক, তাদেরই কিন্তু ঝুঁকিটা সবচেয়ে বেশি। এইটাই কিন্তু খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় একটু আগে আপনি আলাপ করছিলেন, খাবারের বিষয়টি। আমরা এই গরমের মধ্যে সবাই একটু যে যার যার সামর্থ্য অনুযায়ী ফলের দিকে ঝুঁকছে। তো আমরা জানি যে আমাদের দেশের তো ম্যাক্সিমাম ফলই কেমিক্যালযুক্ত। এই কেমিক্যালযুক্ত ফলগুলো এই ওয়েদারে আরও কতটা ক্ষতিকর? প্রবলেম হলো যে খাওয়া তো সবসময় যেটা দরকার, ব্যালেন্স, বিশুদ্ধ, ভেজাল মুক্ত, বা পানিটা যেমন বিশুদ্ধ, অ্যান্ড এগুলো যদি মেনটেন না করা হয়, সবসময়ের জন্যই তো ঝুঁকিপূর্ণ এগুলো। ভেজাল খেলে তো সবসময় খারাপ লাগবেই, অ্যান্ড এই গরমে হয়তো আরও বেশি ডিস্টার্ব হচ্ছে। যেমন খাওয়া দাওয়ার মধ্যে বলি আমরা, বাইরে খাওয়া দাওয়াটা অ্যাভয়েড করেন। বাইরে যে খাওয়া নিজেরাও জানেন, ঢাকেও তো রাখে না। আর ঢাকায় কিন্তু এয়ার পলিউশন তো 1-2 নামে, তাই না? মাঝে মধ্যে এয়ার পলিউশন এমন হয়ে যায়, 1-এ ওঠে, মাঝে মধ্যে 2-এ ওঠে, তো তাই এটা তো মুশকিল। এছাড়া আরও কিন্তু অনেকগুলো কারণ হচ্ছে। এই যে প্লাস্টিকের বর্জ্য নিয়ে অনেক কথাবার্তা হয়, দূষণ নিয়ে হয়তো অনেক কথা বলা যাবে, কিন্তু দূষণের তো অনেক কারণও রয়ে গেছে। তো এই যে খাওয়া দাওয়া, এগুলো যে একদম উন্মুক্ত যদি থাকে, মাছি পড়ছে, ধুলোবালি পড়ছে, এগুলো যদি খায়, আবার যদি বিশুদ্ধ পানীয় পান না করে, কারণ তৃষ্ণার্ত যে সে এত খেয়ালই করে না, রাস্তা ধারে যা পায় তাই খাচ্ছে, তাই পান করছে, কিন্তু ডায়রিয়া জনিত রোগ তো বাড়ছে, এগুলো তো হচ্ছেই আর কি। সুতরাং এই ব্যাপারে যেন সবাই সতর্ক থাকেন। আরেকটা খাওয়া দাওয়ার ব্যাপারে সহজ যেটা বলি, যেটা উচিত ছিল সহজভাবে যাতে হজম হয়, আমরা বলি গুরুপাক জাতীয় জিনিস, খাদ্য, ফ্যাট জাতীয়, এগুলো একটু অ্যাভয়েড করা, কিন্তু টাটকা ভেজাল মুক্ত যেন হয়। এছাড়া সবচেয়ে ভালো বেশি করে শাকসবজি,
স্যার, আপনার পরামর্শগুলো শেষ পর্বে শুনবো। তাও তো এগুলোর মধ্যেও তো ভেজাল, এগুলো যদি মেইনটেইন করে চলেন তাহলে এই যুগমুক্ত। আমাদেরকে তো খেয়াল রাখতে হবে, প্রতিকার প্রতিরোধটা সবচেয়ে জরুরি। কারণ অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়া মানেই তো একটা বিড়ম্বনা, কষ্ট, রোগীর কষ্ট, পরিবারের কষ্ট, আর্থিক কষ্ট। সুতরাং আমাদেরকে এমনভাবে চলতে হয় প্রতিকার প্রতিরোধ যাতে আক্রান্ত না হয়, এটাই সবার জন্য জরুরি আর কি। জি, ধন্যবাদ। আসবো আপনার কাছে আবার ডক্টর এবিএম আব্দুল্লাহ, এ পর্যায়ে আয়েশা আক্তার। আপনারা শুধু আপনাদের হসপিটালেই নাই, সকল সরকারি হাসপাতালগুলোতেই তো নির্দেশনাগুলো আপনারা জানেন। আসলে ঠিক এই মুহূর্তে আপনাদের প্রতি নির্দেশনা কি এবং কি প্রস্তুতি নিয়েছেন এক্সট্রা? এই ওয়েদারে মানুষ তো অনেক যাবে বিভিন্ন ধরনের সমস্যায় করতে, সেই আসলে প্রস্তুতিগুলো কীরকম, নির্দেশনাগুলো কীরকম এবং প্রস্তুতি আছে কিনা সেটি সামাল দিতে পারছেন? জি, ধন্যবাদ। এটা হলো নির্দেশনাতে অলরেডি তো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু নির্দেশনা দিয়েছে সব জায়গায়, যাতে সারা বাংলাদেশে জেলা উপজেলা হাসপাতাল যতগুলো আছে সবগুলো প্রস্তুত রাখার জন্য, যাতে হিট স্ট্রোকের রোগী আসলে যাতে জরুরি যে সেবাটা, প্রথমে আসলে কোন পেশেন্টটা খারাপ সেটাকে আগে ট্রিটমেন্টের আওতায় আনা, যাদের ভর্তি থাকা দরকার নেই তাদেরকে আউটডোরে দেখে বাসায় পাঠিয়ে দিলাম এবং তারা হলো ফলো আপে থাকলো। কারণ আমাদের তো স্বাস্থ্য বাতায়ন, তারপর হটলাইন নাম্বার কিন্তু সবগুলো কিন্তু আছে, রোগীরা চাইলে কিন্তু ফোনে কথা বলতে পারে। সেই যে পেশেন্টটা ইমার্জেন্সি দরকার আমাকে ট্রিটমেন্ট করে সেটাকে আগে দেখা, কারণ আমার মৃত্যু ঝুঁকিটা কমানো দরকার সবার আগে, তাই না? সেক্ষেত্রে আমাকে হলো যে আইডেন্টিফাই করা মাইল্ড, মডারেট, সিভিয়ার, কোন পেশেন্টটা আগে আমার দরকার, কোন পেশেন্ট ইমার্জেন্সি সেটাকে ট্রিটমেন্ট করা, সেই আলোকে কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা আলোকে কিন্তু হাসপাতালগুলো ওইরকমভাবে তৈরি করা আছে। ডাক্তাররা কিন্তু প্রশিক্ষিত এবং প্রশিক্ষণ কিন্তু আরও দেওয়া হচ্ছে, জানেন যে প্রশিক্ষণ কিন্তু মন্ত্রণালয় থেকে, অধিদপ্তর থেকে দেওয়া হচ্ছে কীভাবে হিট স্ট্রোকটা ম্যানেজমেন্ট করবে যাতে কোনো পেশেন্ট যেন ঝুঁকির মধ্যে না পড়ে। তো সেই ব্যবস্থাপনা তো আমাদের আছে, কিন্তু এই যে বললাম প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, সবার আগে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। আসলে ভালো রাখার জন্য যে আমাদের নির্দেশনাগুলো আছে, আমরা যেগুলো মিডিয়াতে প্রচার করছি, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে, যে কীভাবে সচেতন হওয়া যায়, হিট স্ট্রোককে প্রতিরোধ করার জন্য কী করা দরকার, পানি খাওয়া দরকার, কীভাবে খাওয়া দরকার এবং বাইরে বের হলে কী করা দরকার, সেগুলো কিন্তু সবসময় বলে আসছে। ওইটাই বেশি দরকার। অসুস্থ হলে তো আমরা আছি, আমরা তো ডাক্তাররা সবসময় মানুষের সেবার জন্যই তো আছি এবং আমরা কিন্তু অল টাইম কিন্তু 24 ঘন্টা আমাদের পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে মানুষের সুস্থ থাকার জন্য সবার আগে নিজের কেয়ারটা দরকার। আচ্ছা, আপনারা যারা ঢাকার হাসপাতালের পরিচালনার দায়িত্বে আছেন, সাধারণত উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে অনেক হাসপাতালই আপনাদের যে ফ্যাসিলিটিসগুলো দিতে পারেন সেগুলো তাদের নেই। আমরা বাস্তবতা যেটি, যেমনি উপজেলা হাসপাতালে স্যার অনেক কিছুই নেই, যেমনি ঢাকার বা জেলা হাসপাতালে আছে। সেক্ষেত্রে এই যে হিট স্ট্রোক, এটা প্রাইমারি ট্রিটমেন্টটা, এটা কিন্তু প্রাইমারি ট্রিটমেন্ট হলো যে স্যার তো বললেন অলরেডি যে পেশেন্টটা ওরকম মনে হচ্ছে টেম্পারেচার 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে এবং তার শ্বাসকষ্ট হচ্ছে, তার মাথা ঝিমঝিম করছে, তাকে কিন্তু সাথে সাথে একটা ছায়াযুক্ত স্থানে নিয়ে আসা, কাপড় চোপড় টাইট থাকলে ঢিলা করে দেওয়া এবং তাকে পানি হলো ঠান্ডা পানি ছিটানো এবং তাকে কিন্তু হাসপাতাল এনে শুরুতে কিন্তু ঠান্ডার মধ্যে রাখা হয় এবং সাথে বগলে তারপরে সব জায়গা হলো যে ঠান্ডা পানি দেওয়া হয়, যাতে শুরুতে তার বডি থেকে হিটটা যাতে বের হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু মোটামুটি সবাই জানে। এরপরে তো ফার্দার ম্যানেজমেন্ট তার অবস্থার উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থাপনা কিন্তু উপজেলা লেভেলও কিন্তু আছে। ওইখানে কিন্তু এখন স্বাস্থ্য ব্যবস্থাপনা বলবো আগের চেয়ে অনেক বেশি কিন্তু সব জায়গায় আমাদের কাছে। যদি পেশেন্ট একদম খারাপ থেকে রেফার করতে পারে, কিন্তু সেখানে কিন্তু আলাদা করে ব্যবস্থাপনা কিন্তু করতে পারে, সেই ম্যানেজমেন্টও দেওয়া আছে, সেই নির্দেশনা দেওয়া আছে এবং ভবিষ্যতে সামনের দিকে আরও কিন্তু নির্দেশনা আসবে এবং তাদেরকে প্রশিক্ষণে আওতায় আনা হবে। কীরকম প্রশিক্ষণ? যেমন হিট স্ট্রোক ম্যানেজমেন্টে কীভাবে করা যায়, কতটুকু আর্লি করা যাবে, সেক্ষেত্রে ব্যবস্থা ডাক্তাররা তো জানে, তারপর আর একটু তাকে অ্যাওয়ার করা, তাকে আর একটু প্রশিক্ষণ দেওয়া। এক্ষেত্রে কি আপনাদের হাসপাতালগুলোতে কোনো বেড বা ম্যান পাওয়ার কোনো বৃদ্ধি করা হয়েছে নাকি আগের যারা আছে তারাই জনবল তো আছে, তো যা আছে সেটা দিয়ে, যেমন কোভিডের সময় কিন্তু আমরা যা জনবল ছিল সেটা দিয়ে ট্রিটমেন্ট করেছি। তারপর ডেঙ্গুর সময় যখন ছিল ভয়াবহতা গত বছর, তো এই বছরও দেখা যাচ্ছে ওই ম্যানেজমেন্ট কিন্তু আমাদের আছে, ব্যবস্থাপনা যা আছে, যা জনবল আছে সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করি সবসময়। এই ধরনের যখনই ক্রাইসিস সৃষ্টি হয় আমরা দেখি যে কোনো না কোনো কিছুর একটা ঘাটতি পড়ে। যেমন কোভিডের সময় বলি, যেমন ঘাটতি তো থাকে শুরুর দিকে, যদি কোভিডের সময় বলি যে অক্সিজেন সিলিন্ডার যেটা স্বল্পতা ছিল, সেটা কিন্তু আলটিমেটলি পূরণ হয়েছে। একদিনে তো সম্ভব না সব কিছু চেঞ্জ করা, যে ফলে এই ব্যবস্থাপনা কিন্তু 2020 সাল থেকে ব্যাপক চেঞ্জ হয়েছে ব্যবস্থাপনার ক্ষেত্রে। সেক্ষেত্রে অক্সিজেন সিলিন্ডার কিন্তু এখন কোনো জায়গায় কিন্তু আমাদের এখন কোনো জায়গায় কিন্তু এমন নয় যে ক্রাইসিস চলছে, সেরকম কিন্তু স্যালাইনও কিন্তু ঘাটতি পড়ে মাঝে মাঝে যখন খুব বেশি ডায়রিয়া রোগী আসে। আপাতত যা আছে আমাদের সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো, যদি সামনে কোনো বড় বিপর্যয় না আসে। তাহলে আপনারা তো হাসপাতালে এই পেশেন্টদের আসলে সামাল দিতে হয় বিভিন্ন ধরনের সমস্যার, সেক্ষেত্রে কি মনে করছেন যে এই সংখ্যাটা আরও বাড়তে পারে?
এই যদি তীব্র তাপদাহ যদি বাড়ে, যদি তাপমাত্রা আরো যদি বেড়ে যায় তাহলে তো হয়তো বাড়তে পারে। সেই জন্য কিন্তু প্রস্তুতি আমাদের এখন পর্যন্ত আছে, যেটুকু আছে আমরা কিন্তু পারবো। যদি আরো বেশি বেড়ে যায়, যদি এই যে মানুষগুলো যাদেরকে সচেতন করছি যে বাইরে বের হবেন না বিশেষ প্রয়োজন ছাড়া, তারা যদি এরকম যদি না মানে তাহলে সংখ্যাটা বাড়তে পারে। সেক্ষেত্রে মানুষের উচিত আসলে বোঝা, নিজের জায়গা থেকে নিজেকে ভালো রাখা। আর এটা না রাখলে যে পরিস্থিতি সৃষ্টি হবে সেটি সামাল দেওয়া একটু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, যদি ওরকম পরিস্থিতি আসে, এখনো পর্যন্ত আসে না, এখনো যা আছে আমরা কিন্তু সামাল দিতে পারবো। জি, ধন্যবাদ আয়েশা আক্তার, ধন্যবাদ এবিএম আব্দুল্লাহ। চলছে নিটল ডট মাইটিভি সংলাপ। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম আবার, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে আলোচনা করছিলেন ডাক্তার এবিএম আব্দুল্লাহ এবং আয়েশা আক্তার। তারা আলোচনা করছিলেন যে তীব্র তাপদাহে করণীয় এবং এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা একদম শেষ পর্যায়ে আছি। এবার আমরা আলোচনা করব ডাক্তার এবিএম আব্দুল্লাহ। আমরা এবিএম আব্দুল্লাহর কাছে শুনবো এবং আপনাদেরকে জানাবো যে ঠিক এই মুহূর্তে তাপমাত্রার যে পরিস্থিতি, এই তীব্র তাপদাহে আসলে শিশু থেকে শুরু করে বয়স্ক এবং বিভিন্ন রোগে যারা আক্রান্ত আছেন, অর্থাৎ সর্বস্তরের মানুষের জন্য আসলে কীরকম চলা উচিত, কী ধরনের খাবার খাওয়া উচিত, কিভাবে আসলে আপনার লাইফস্টাইলে কিছু চেঞ্জও আনতে হবে এই আবহাওয়ায়, সেই বিষয়গুলো বলবেন ডাক্তার এবিএম আব্দুল্লাহ। প্রথমত একটা কথা আমি অ্যাড করি, যেহেতু তো গ্রীষ্মকাল, এটা কিন্তু নতুন কিছু না। এটা আমরা যুগ যুগ থেকে ছোটোবেলায় তো দেখে আসছি। সেই চৈত্র মাসে মাঠ ঘাট চৌচির একবারে এগুলো তো আগে থেকেই আছে। এমন না যে এইবারই হলো, তা কিন্তু না, কিন্তু আগে থেকেই চলে। এই যে চৈত্র মাস, বৈশাখ মাস, আমাদের ঋতু পর্যন্ত চিরন্তন হচ্ছেই। এই যে এই সময় তো একটু গরম বেশি পড়বে। এই জ্যৈষ্ঠ মাসে আসতেছে আম পাকার গরম, বলেন একসময় আম পাকা কাঁঠাল পাকা। এটা কেন হচ্ছে? এটা একটু অস্বাভাবিক হয়ে যাচ্ছে হঠাৎ করে। এর আগে একবার হয়েছিল, এটা নাকি 1972 সনে একবার হাইয়েস্ট টেম্পারেচার প্রায় 45 ডিগ্রি হয়ে গেছিলো আর কি। এরকম রেকর্ডও কিন্তু রয়ে গেছে। এইবার নর্মাল তো 38, 37, 40 এরকম প্রায়ই তো থাকে। এবার হঠাৎ করে গত কয়েকদিন যত বাসাতেই একটু টেম্পারেচার বেড়ে যাওয়াতেই তো এই প্রবলেমটা হয়েছে। তো এমন না যে নতুন, তা কিন্তু না। সেকেন্ড কথা, হাসপাতালের কথাটা বললেন, আমাদের ডাক্তার, আমাদের নার্স বা টেকনিশিয়ান আমাদের সব চিকিৎসা করে কিন্তু আমরা অভ্যস্ত। আমরা যেটা চাই রোগী কম হোক, মানুষ যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, হাসপাতাল যেন যাওয়া না লাগে। ডায়রিয়া রোগী হয় না? গত বছর তো আমরা এখানে আলোচনা করছি, অনেক ডায়রিয়া রোগী হয়তো। এমনকি গতবার অনেক কলেরা রোগীও কিন্তু আমরা পাইছি। এরকম হয়তো মিডিয়াতে অনেক সময় আসছে, কলেরা আবার নতুন রূপে ফিরে আসতেছে, এরকম ঘটনাও কিন্তু ঘটছে। সুতরাং আমাদের ডাক্তাররা চিকিৎসা কিন্তু করতে পারে। হাসপাতালের ব্যবস্থা যে নাই তা না। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী গতকালকেই তো একটা নির্দেশনা জারি করছেন, যেন প্রস্তুত রাখা হয়, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট যাতে করা হয়। কুল কেস মানে যেগুলো হয়তো পরেও ট্রিটমেন্ট, যেমন একটা অপারেশন লাগবে, এখন দরকার নেই, পরেও করা যাবে। উনি বলছে কুল কেসগুলো না হয় ভর্তি না করে ইমার্জেন্সির জন্য বেড রাখা হয়। সুতরাং প্রস্তুতি কিন্তু আমাদের যে নাই তা না, আছে। যা এখন যা আছে এটা দিয়ে কিন্তু সামাল দেওয়া যাবে। এটা নিয়ে খুব একটা অসুবিধার কোনো কারণ নাই। কিন্তু ঘুরে ফিরে একটা কথাই বলছি, জনগণের জন্য শুধু প্রশাসনের দায়িত্ব, জনগণের তো দায়িত্ব আছে। তারা যেন আক্রান্ত না হয়, ভালো যেন থাকতে পারে, প্রতিকারমূলক ব্যবস্থা নিতে। প্রতিকার সবাই জানে, খুব সিম্পল, একটু মেনে চললেই এটা কিন্তু প্রতিকার করা সম্ভব। এই কথাটা আমি বারবার জোর দিয়ে বলছি। যেহেতু সবাই ঝুঁকির মধ্যে আছি আমরা, বাচ্চা বয়স্ক থেকে শুরু করে বুড়া মানুষ সবাই তো ঝুঁকির মধ্যে, আমরাও তো কেউ মুক্ত না। সেই জন্য এটার মূল একটাই কাজ, সেটা হলো যতটুকু সম্ভব নিজেকে মানে কুল জায়গায় রাখা, ঠান্ডা জায়গায়, ঘরে, গাছের নিচে, ছায়া নিচে, বাইরে ঘোরাফেরা বেড়ানো, এগুলো কম করা যতটুকু সম্ভব। যেমন কাজের কথাটা আমি বললাম, যারা বাধ্য হয়ে কাজ করবেন, সকালে বিকেলে কাজ করবেন, দুপুরটা একটু অ্যাভয়েড করবেন। আর যারা শ্রমজীবী তাদের তো একটা কথাই বারবার বলছি, বাইরে কম যাবেন, রোদ মধ্যে বাধ্য হয়ে যাদের কাজ করতে হয়, ছাতা ব্যবহার করবেন, মাথায় ক্যাপ ব্যবহার করবেন, কাপড়গুলো একটু ঢিলে ঢালা পড়লে ভালো হয়, টাইট যেন জামা না হয়, এবং কালার্ড কাপড় কম পরা, সুতি, সাদা, কম কালার্ড এগুলো, বা সিনথেটিকগুলো অ্যাভয়েড করা। এটা কিন্তু তারা ইচ্ছে করলেই কিন্তু করতে পারে না এটা আর কি। আর খাওয়া দাওয়ার ব্যাপারে যেটা বলছি, পানিটা বা পানীয়, যে কোনো পানীয় এটা যেন বিশুদ্ধ, একটু লবণ মিশ্রিত পানি ভালো, মাঝে মাঝে একটু ওরসেলেনও খেতে পারে, আমাদের কিন্তু সল্ট দেওয়া থাকে, এইটা হলে সবচেয়ে ভালো। বাইরের খাবারটা খাবেন না। ইভেন নিজের ঘরের খাবার যদি ফ্রিজের বাইরে অনেকক্ষণ রাখেন, এই গরমে কিন্তু নষ্ট হয়ে যাবে, সেটাও দেখে শুনে সবাইকে খেতে হবে। বাইরে রাখলে এই খাওয়াটা নষ্ট হয়ে গেলে ওই খাওয়া খেলেও কিন্তু পেটে পীড়া থেকে শুরু করে যে কোনো রোগে আক্রান্ত হতেই পারে আর কি। সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকবেন। আরেকটা, সরকার কিন্তু এটা একটা ভালো কাজ করছে, স্কুলগুলো কিন্তু বন্ধ রাখছে, স্কুল কলেজ, এটা ইম্পর্টেন্ট, জরুরি ছিল এটা। কারণ এই ছোটো বাচ্চারা স্কুলে যাবে, স্কুলে তো ওরকম ব্যবস্থাও হয়তো নাই, সব স্কুলে ভালো ফ্যান বা এসি এগুলো তো নাই, আর বাচ্চারা স্কুলে যে বাইরে দৌড়াদৌড়ি লাফালাফি করে ঝুঁকির মধ্যে পড়বে।
সুতরাং স্কুলটা বন্ধ আছে 7 দিনের জন্য তো আপাতত বন্ধ। প্রয়োজনে এটা হয়তো অবস্থা অনুযায়ী সরকার যদি দেখে যে, এবং যেহেতু আবহাওয়া দপ্তর থেকে তো বলছে পুরো এপ্রিল মাস হয়তো এই তাপমাত্রার ঝুঁকিটা কিন্তু বাড়তেই থাকবে, সুতরাং ঝুঁকি তো অবশ্যই রয়ে গেছে আর কি। যদি প্রয়োজনে আরও কিছুদিন বাড়বে আর কি। তারপরেও বাপ মার দায়িত্ব রয়ে গেছে, বাচ্চাদের বাইরে যেতে দেবেন না, ঘোরাফেরা করবেন না, ঘরেই থাকবে যতটুকু সম্ভব আর কি। এবং খাওয়া দাওয়ার ব্যাপারে, তার পানীয় ব্যাপারে বাপ মা বা অভিভাবক যারা আছেন তাদের কিন্তু বেশি নজর রাখতে হবে। আর যারা বয়স্ক মানুষ তারা তো অবশ্যই ঘরে থাকার চেষ্টা করবেন। এবং শুধু অনেক সময় বয়স্ক মানুষ নিজেরা বুঝতে পারবে না, তাদের যে পরিবার পরিজন ছেলে মেয়ে যারা আছে তারা কিন্তু তার দিকে খেয়াল রাখেন, কোনো আক্রান্ত হলে কিনা, অসুস্থ হলে কিনা, তার রোগ বাড়লো কিনা, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। এইভাবে যদি আমরা প্রতিকার পদ্ধতিমূলক ব্যবস্থাগুলো নিতে পারি। শ্রমজীবী মানুষগুলো তারা যে রাস্তার পাশের যে ওই শরবতের নামে না করলাম যেন না খায়, তারা খাবে নিজেরা, সবচেয়ে ভালো হয় নিজের ঘরে টকবক করে পানি ফুটায় যদি বোতলে এনে তারা খেতে পারে, এটা তাদের জন্য ভালো। কারণ এই রাস্তার ঘাড়ে তৃষ্ণাতে যা মনে ধরে খাইলো, খাই আবার যদি পেটে নিয়ে দৌড়ে হাসপাতাল যেতে হয়, তাদের জন্য তো ঝুঁকিপূর্ণ। উনি শ্রমজীবী মানুষ যদি পড়ে যায়, পুরো ফ্যামিলিতে তো সাফার করবে। সুতরাং তাকেও তো এই জন্য যে আপনাদের যে অনুষ্ঠানটা, আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি মাই টিভিকে, এই রকম একটা সময় হয়েছে অনুষ্ঠান, এর মধ্যে কিন্তু মানুষ জানতে পারছে, বুঝতে পারছে তার কী করা উচিত। অবশ্যই এটা দেখবে, তাতে তারাও কিন্তু এই সম্বন্ধে একটা ধারণা নেবে। তাদের জন্য আবার বলবো, আপনার রাস্তাঘাটে এগুলো খাবেন না, কারণ আমরা তো জানি না এটা কি। আরেকটা কথা মনে বললে অপ্রাসঙ্গিক হবে না, এই যে রাস্তাঘাটে যারা এগুলো বিক্রি করে, এগুলো বোধহয় একটা ভিজিলেন্স টিম করলে দেখা উচিত, সুপারভাইজ করা উচিত। এরা যে আসলে যে খাওয়া দাওয়া বা পানীয় যেগুলো বিক্রি করছে বা শরবত, এগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত কেনা, ভেজাল যদি থাকে তাদের তো আইনের আওতায় আনা উচিত। এগুলো বিক্রি করে মানুষকে রুগী বানাবে, তার জন্য রুগী যে কষ্ট যে হবে, চতুর্দিকে কষ্ট, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, এগুলো তো ঝুঁকিপূর্ণ। সুতরাং এই ব্যাপারে বোধহয় একটা আইন তো অবশ্যই আছে, কিন্তু আইনে একটা প্রয়োগ করা উচিত, টিম করা উচিত। এটা যদি করেন তাহলে আমরা তো মানুষকে মুক্ত রাখতে পারবো। আমরা তো চাই প্রতিকার করতে, বারবার যে কথাটা বলছি, মানুষ যেন আক্রান্ত কম হয়, আক্রান্ত কম, মানে হাসপাতালে তো একটা ক্যাপাসিটি আছে অলরেডি। কোনো হাসপাতালে এত রুগী, আপনি চাইলেই তো একদিন একটা হাসপাতাল বানাইতে পারবেন না। সুতরাং রুগী যদি বেশি হয়, ঝুঁকি তো একটু বেশি থাকবেই। আমরা যত ধরুন হাসপাতালে হয়তো স্টাফ যারা আছে সেখানেও তো একটা লিমিটেশন আছে, সেগুলো ক্রস করলে তো মুশকিল হবে। যাই হোক, আমি যে কথাগুলো বলছি কাউকে ভয় দেওয়ানো আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো তারা যেন প্রতিকারমূলক ব্যবস্থাগুলো নেয়, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, যে কোনো বয়সে। আমরা চাই তারা যেন সুস্থ, এইটাই কিন্তু আমাদের কামনা। যার জন্য যে আমরা যে কথাগুলো বলতেছি, আমি বললাম, ডক্টর আয়েশা অনেকগুলো উপদেশ দিলেন, সবাই যেন আমরা মেনে চলার চেষ্টা করি। তাহলে দেখবেন যে আমরা আমাদের মানুষকে, আমাদের দেশের মানুষকে সবাই কিন্তু আমরা ভালো রাখতে পারবো, সুস্থ রাখতে পারবো। আর যদি কারো আল্লাহ না করে অসুখ হয়েই যায়, ডায়রিয়া হচ্ছে, বমি হচ্ছে, পাতলা, আপনার কাল বিলম্ব না করে, দেরি না করে অবশ্যই টেলিফোন, টেলিমেডিসিন যে কোনো পাবেন, ডাক্তারের পরামর্শ নিতে পারেন। যাদের হাসপাতালে ভর্তি হওয়া দরকার, অবশ্যই ডাক্তার কিন্তু হাসপাতালে ইমার্জেন্সি হলে তো অবশ্যই ভর্তি করাবে, এবং সেই অনুযায়ী যার রোগ অনুযায়ী প্রপার চিকিৎসা দেবে। ডায়রিয়া হলে ডায়রিয়ার চিকিৎসা আছে, যেমন আমি নিউমোনিয়া বললাম, তার জন্য আলাদা চিকিৎসা আছে। শ্বাসকষ্ট, কাশি, এই ধরনের আলাদা বা চর্মরোগের কথা যেগুলো বললাম, বিভিন্ন রকমের চর্মরোগের সব ভর্তি হওয়া লাগে না। তারপরেও যদি কোনো চিকিৎসা, সেগুলো চিকিৎসা হয়তো ব্যবস্থা একেবারে নাই, তার আমাদের চিকিৎসা কিন্তু আছে, এবং এই ধরনের কাজ করে তো আমরা অভ্যস্ত। আমাদের ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, আমরা কিন্তু কাজ করতে পারবো। কিন্তু ওই একটাই কথা, প্রতিকার পদ্ধতি, এই জন্য মানুষ সবাই যেন সচেষ্ট থাকে, এইটাই আমার বারবার একটা সবার প্রতি অনুরোধ আর কি। ধন্যবাদ ডক্টর এবিএম আব্দুল্লাহ। এই পর্যায়ে আমরা একদম শেষ পর্যায়ে আছি। ডক্টর আয়েশা আক্তার, আপনার কাছে প্রথমেই জানতে চাবো, গর্ভবতী মায়েদের জন্য এই মুহূর্তে আপনি কি পরামর্শ দিবেন, এবং ওভারঅল সকলের খাদ্যাভ্যাস এবং আপনাদের প্রস্তুতির কথা জানিয়ে সবাইকে কি আশ্বস্ত করবেন, কোন লক্ষণগুলো দেখলে আপনাদের কাছে যেতে বলবেন, হাসপাতালে যেতে বলবেন, এবং আপনারা যারা চিকিৎসক আপনাদের কাছে? ধন্যবাদ। কারণ গর্ভবতী মারা, শিশুরা, বয়স্করা যেমন ঝুঁকিতে আছে, গর্ভবতী মারাও কিন্তু এই সময় ঝুঁকিতে থাকে। কারণ গর্ভে যেহেতু সন্তান একটা বড় হচ্ছে, সেক্ষেত্রে সেই মাকে, আগেও বললাম যে বিশেষ প্রয়োজন ছাড়া তো বাইরে বের হবে না। যারা আসলে গৃহে থাকে বা জব করছে না, তারা হলো যে আসলে হাউজার যারা, তারা ঘরে থাকাই ভালো এই সময়। এবং তার খেয়াল রাখতে হবে খাবারের দিকটা। এই সময় কিন্তু পুষ্টিকর খাবারতে, মানে নর্মালি তো খাবেই, এই সময় বেশি করে খেতে হবে, পানিটাও খেতে হবে। এবং সাথে সে যদি নিজে খেয়াল না রাখে, এবং সে যদি এই দুপুরে 2টা থেকে 4টায় সময়তে রান্নাঘরে না যাওয়াটাই ভালো। রান্নাটা তো সকাল সকাল করে ফেললো বা সন্ধ্যা পরে করলো, কারণ অনেক বেশি গরম পড়ে, তো রান্নাঘর থেকে সে হিটটা বেশি তৈরি হয়। তো সেই ক্ষেত্রে উনি আর নিজের খেয়ালটা রাখবে, অবশ্যই বাচ্চা খেয়াল রাখতে হবে। কারণ যদি খেয়ালটা না রাখে, অতিরিক্ত হলো যে শরীর থেকে ইলেকট্রোলাইটস বের হয়ে যে হাইপারটেনশন ডেভেলপ করে, সে কিন্তু বাচ্চাটা ক্ষতি হতে পারে, অপরিণত বাচ্চা জন্ম নিতে পারে, অথবা সেই বাচ্চাটা হয়তো মানে অ্যাবর্শন হয়ে যেতে পারে। তো এই জিনিসটার খেয়াল রাখতে হবে তাকে। গর্ভবতী মা নিজে তো খেয়াল রাখবে, সাথে পরিবারে যারা আছেন অন্যান্য সদস্যরা, সেই মায়ের প্রতি বিশেষ খেয়াল অবশ্যই রাখতে হবে তাকে।
তারপরে হলো যে যেটা ব্যবস্থাপনার মধ্যে, হাসপাতালের ব্যবস্থাপনার মধ্যে আমরা তো প্রস্তুত আছি, এবং সামনের দিকে আমরা আসলে আরও কী পরিস্থিতি আসলে সেটা তো জানি না, কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু প্রস্তুত আছি হাসপাতাল নিয়ে ব্যবস্থাপনার মধ্যে। এবং রোগীদেরকে শুরুতেই বলবো যে আসলে যারা জনগণ আছেন তারা নিজেদের খেয়ালটা রাখুন, কারণ সচেতন হতে হবে, নিজের রোগটাকে নিজেকেই ভালো রাখতে হবে যাতে রোগী না হয়ে যায়। রোগী হলে তো আমরা তো আছি, আমরা তো চিকিৎসার জন্য তো আছি, এবং যেহেতু আমরা ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে আসছি, টেলিমেডিসিন সেবাটা সব জায়গায় কিন্তু আমাদের আছে, চাইলে কিন্তু ফোন করে সেবাটা নিতে পারে, কিন্তু অনেকে সেই সেবাটা নেয় না, নিজের মতো ওষুধ খেয়ে নিচ্ছে, হাসপাতাল দেরি করে আসছে, মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি হচ্ছে। তো সব কিছু মিলে আসলে সবারই এখন প্রয়োজন সচেতন হওয়া, বাইরে বের হলে ছাতাটা নেওয়া এবং পানিটা ব্যাগের সাথে ব্যাগে নিয়ে যাওয়া, এবং হিটস্ট্রোক থেকে প্রতিরোধ করার জন্য অবশ্যই বেশিক্ষণ এক নাগাড়ে রোদে কাজ করা যাবে না, কিছুক্ষণ ছায়াতে বিশ্রাম নিয়ে তারপর কাজ করতে হবে। একজন ডাক্তার আয়েশা আক্তার নিজেকে কিভাবে সেভ করেন এই তাপমাত্রা? এখন এই পরিস্থিতি যদি বলি যে যেহেতু হলো যে অফিস তো আমাদের আসতেই হচ্ছে, সে তো অফিস করতে হচ্ছে, হাসপাতালেও দেখতে হচ্ছে, হাসপাতালে যেহেতু বাইরেটা অনেক গরম, কিন্তু সব কিছু মিলে আসলে এসির মধ্যে থাকা, এসি থেকে বের হওয়া, এসিটা খুব বেশি ঠান্ডাও করা যাবে না, কারণ বাইরে যখন বের হচ্ছে তাপমাত্রা কিন্তু অনেক বেশি হট, যার ফলে আমাকে এসিটা এমনভাবে রাখতে হবে যাতে ওই তাপমাত্রার সাথে সামঞ্জস্য হয়, তারতম্য যাতে হয়। পানিটা প্রচুর পরিমাণে খাওয়া হয়, পানি কিন্তু 24 ঘন্টা 3 লিটার তো খাই, আর খাওয়ার মধ্যে তো ফলমূল, তারপর শাকসবজি, এগুলো বেশি পরিমাণে খেতে হবে। আর যদি একটা ঘটনা বলি যে আমার 2018 সালে তখন দিল্লিতে ট্রেনিং ছিল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপরে, দিল্লিতে। তো আমরা যখন ট্রেনিংয়ের অংশ হিসাবে দর্শনীয় স্থান তাজমহল দেখতে গেলাম, তখন জুন মাসের দিকে এত বেশি গরম ছিল, আমি 1 ঘন্টা হাঁটার পরে দেখলাম হঠাৎ করে আমার খুব মাথা ব্যথা করছে, ঝিমঝিম লাগছে, অস্থিরতা লাগছে। তখন আমার মনে হচ্ছিল যে সামথিং ইজ রং। সাথে সাথে বসে পড়লাম, মাথায় টাথে সাথে পানি দিলাম, ওট স্যালাইন খেলাম, যে আধা ঘন্টা রেস্ট না পর আমি তো সুস্থ হলাম। নিজে নিজে পানি দিলাম, মানে পানি বোতল ছিল, কারণ আমি যদি ওই সময় ঠিক না থাকতাম তাহলে কিন্তু ওই সময় কিন্তু আমি হিট স্ট্রোক আক্রান্ত হতে পারতাম। অবশ্যই মাথা ঝিমঝিম করা, বমি লাগা, অস্থিরতা, পুরো বডি একদম টেম্পারেচার 40 ডিগ্রি উপরে হয়ে গেল, পুরো বডি থেকে ঘাম বেরোচ্ছে না। আমি বসে পড়ে মাথায় পানি টানি দিয়ে ওট স্যালাইন খেয়ে অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপরে মানে সুস্থ হলাম। এখন এটা যদি মানুষ বুঝে, আসলে নিজে যদি ঠিক থাকে যে একটু সমস্যা মনে হচ্ছে, আমি একটু রেস্ট নিই, পানি ঢালি, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু সেটা ভালো থাকতে পারে, হাসপাতাল যাওয়ার প্রয়োজন পড়ে না তার। যেমনি হিট স্ট্রোকের রোগীদেরও চিকিৎসা দেন, তেমনি নিজেও এরকম একটি ঘটনা সামাল দিয়ে আসছে। মানুষ তো শরীর তো সবার যা আমাদের জন্য, আমরা যদি ওইভাবে করি যে কারো তো একটা হইতেই পারে। এটা তো ডক্টর আয়েশা বলেন না, আমি বললাম না, সব মানুষের তো একই, বাচ্চা থেকে বুড়া পর্যন্ত যে কোনো মানুষের তো একই। সুতরাং এই ঝুঁকি কিন্তু সবার জন্যই, আমাদেরকে সাবধানে চলাফেরা করতে হবে, এটাও সত্য, কাজকর্ম চালিয়ে যেতে হবে, এটাও সত্য, কিন্তু নিজেকে সুস্থ রাখার জন্য যা যা দরকার এগুলো কিন্তু আমরা মেনটেন যদি না করে চলি তাহলে তো অসুবিধা তো হয়। কারণ অসুস্থ হওয়া মানে খারাপ হওয়ার আগে নিজেকে ঠিক রাখা, যেটা বড় হঠাৎ লাগছে ঝিমঝিম, একটু রেস্ট নিয়ে পানি টানি দিয়ে তারপর কিন্তু কাজ করা যায়, তাহলে কিন্তু অসুস্থ হয় না। হয়তো বলছেন অনেকে কিন্তু যে খুব মজা করে বরফ দিয়েও পানি খাচ্ছে, ঠান্ডা খাচ্ছে, বাইরে থেকে গরম এসে ঘরের মধ্যে ঢুকে একবারে ঠান্ডা করলে, এই যে বাইরে গরম আবার ভিতরে ঠান্ডা ঢোকালেন, এই যে ইমব্যালেন্স হচ্ছে, এই প্রবলেমগুলো সবাই কিন্তু জানেন। গোসল করার কথাও বলছেন, সুতরাং অনেকে আবার দিনে 4-5 বার নাকি গোসল করছে, সারাদিন বলে 4 বার বা 10 বার, এটা করে তো লাভ নাই। 1 বার 2 বার সাফিসিয়েন্ট, এত তো গোসল করে কি হবে, টেম্পোরারি মনে হয় একটু আরাম পেলেন, এটা তো লং টাইম ইফেক্ট তো খুব একটা ভালো যে হবে তা তো কিন্তু না। সুতরাং এই জিনিসগুলো অনেকে খেয়াল রাখতে হবে আর কি। জি, ধন্যবাদ এমিরেটাস অধ্যাপক ডক্টর এবিএম আব্দুল্লাহ, ধন্যবাদ ডক্টর আয়েশা আক্তার, আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে তীব্র তাপদাহে করণীয় এ বিষয়ে আলোচনা করতে নিটল টাটা মাইটিভি সংলাপে আসার জন্য। দর্শক, আপনারা শুনছিলেন আজকের এই বর্তমান যে তাপমাত্রা এ নিয়ে আলোচনা, এই দুজন বিশেষজ্ঞ কথা বললেন আপনাদের উদ্দেশ্যে, প্রতিটি কথা আপনাদের জন্যই। আশা করি ওনাদের যে পরামর্শ সেগুলো মেনে চলবেন। বিশেষ করে আমরা সবাই কোনো না কোনো কর্মে আছি, জীবনের তাগিদে সকলেরই কাজ করতে হয়, বাইরে নামতে হয়, কিন্তু সকলের কর্মক্ষেত্রটি একটু ভিন্ন ভিন্ন রকমই। বিশেষ করে আমরা বলবো যারা শ্রমজীবী মানুষ, যাদেরকে বাইরে কাজ করতে হয়, রাস্তায় কাজ করতে হয়, রাস্তার পাশে কাজ করতে হয়, বিল্ডিংয়ের ছাদে কাজ করতে হয়, তাদেরকে ওনার এই দুই বিশেষজ্ঞ ওনার আপনাদের যে পরামর্শটা দিয়েছেন যে কাজ করবেন কিন্তু কিছুক্ষণ পর পর ছায়ায় গিয়ে বসবেন, শরীর ঠান্ডা করবেন, আবার কাজ শুরু করবেন। কারণ আগে নিজের সেফ থাকতে হবে, বেঁচে থাকতে হবে, সুস্থ থাকতে হবে, তাহলেই আপনি কাজ করতে পারবেন। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা আছেন তারা এই নির্দেশনাগুলো, এই পরামর্শগুলো পালন করবেন। দর্শক, এই ছিল আজকের নিটল টাটা মাইটিভি সংলাপের আয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।